একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে। বুড়ি একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটুও বিবেকে বাঁধলো না তোর? আমি না হয় মম এর জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুই তো চাইলেই পারতি বিয়েটা আটকাতে। আটকালি না কেন? অবশ্যই তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসর রাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তরকারি শুনতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায় অপমানে ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। হেই হেউ, একদম ন্যাকামি করবি না। আমার সামনে তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আবার চোখে পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস? তোর সেই চাওয়া কখনো পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে, সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস আকবর সায়ান। আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে আপনার মতো এত নিচু মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বললেন আমি আপনাকে হাত করতে চাইছি? হাসালেন মিস্টার শ্রেয়াস আকবর সায়ান। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। মেমের মতো এত ভালো একজন মানুষের ছেলে এই শিক্ষা! ছি ছি ছি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকুও আপনার মধ্যে নেই। এই কথা বলার সাথে সাথে সায়ান আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে চুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আকবর সায়ান এর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে হচ্ছে এক্ষুনি তোর গলা ছুরি চালিয়ে দিই। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুকে একজন নামকরা লেখিকা। 2023 সালে বই মেলায় ওর লেখা বই বের হবে। সামান্যার নখের যোগ্যতাও তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসেই সায়ানকে এক থাপ্পড় দিয়ে বললেন, ছি সায়ান ছি, আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসর রাতে তুমি বউয়ের গায়ে হাত তুলছ আর সাথে তুই তরকারি করছো। তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় বিয়ে করেছি, তাই বলে ভেবো না যে অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসেবে মানা তো অন্তত সিনিয়র হিসেবে প্রাপ্ত সামান্যটুকু তো দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে সায়ানের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা। এবারও ভেবে দেখলে না এর পরিণতি কি ঠিক হবে? এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন কোনো বাইরের মেয়ে নয়। শরীয়ত মোতাবেক ও এখন এই বাড়ির বউ, সায়ানের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে দুটো হাত মুঠ করে নিয়ে বললেন, সায়ানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেটাকেই শিক্ষা দিতে পারেনি। তুই এই রুম থেকে চল। এইখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টে করার জন্য।
আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছেন। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। এখন মেয়ের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছাটা আবার তরতাজা হয়ে গিয়েছিল। বিরিয়ানি দেখে জিহ্বা লক লক করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবারে বলে খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বললে তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ কর। পেটে ক্ষুধা, মুখে সুজন্যতা বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এই দিকে বস, আমি খাইয়ে দিই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিন তোকে দেখে আমার ভালো লাগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখের মায়ায় আমি ডুবে গিয়েছিলাম। তখনই আমার মনের মধ্যে সপ্ত ইচ্ছা জেগেছিল তোকে সায়ানের বউ করার। কিন্তু তুই যে সায়ানের সিনিয়র ছিলি, তার জন্য আমার ইচ্ছাটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহর আমার সেই ইচ্ছা পূরণ করেছে। আজ তুই সায়ানের স্ত্রী। সায়ান তোকে মানুক বা না মানুক, তুই সায়ানের বউ হয়ে না, শামিমার মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়ি থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হওয়ার ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে অশ্লীলতা বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে না, পুরানো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। শামিমা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দিই। ম্যাম যতই পুরানো কথা বলতে বলুক, নিজের অতীত কি এত সহজে বলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি কুয়াশা মীর, রৌনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা কুয়াশা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন অশ্রিতা। অন্যদের মতো আমারও হাসিখুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরের পরীক্ষা শেষ করে আমার ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের বেরেস এসেছে, হঠাৎ আম্মুর চিৎকারে চোখ খুলে দেখি বুসামালভাবে একটা ট্রাক আমাদের দিকে ডেয়ে আসছে। এইটা দেখে আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারেনি আমার বাবা মা। চোখের সামনে 2টা তাজা প্রাণ শেষ হয়ে দেখেছি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন পরিণতি উপলব্ধি করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবা মা বলে যাওয়ার একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণ যখন ভেঙে পড়তাম, বাবা সবসময় বলতো, এখানেই শেষ নয় মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে নিলামে ওঠানো হয়। কার কাছে আমি থাকবো এই নিয়ে চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকেই আমাদের ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার উপর অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য।
মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেকেই প্রশ্ন করি, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল নাকি পরিকল্পিত ফোন হয়েছিল। অবশেষে আমার বাবা মামার সিদ্ধান্ত নেই তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মামি আমাকে দু চোখও সহ্য করতে পারতো না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া হতো। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এই সময়টাই মামির কাছে লাগতেন সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার। অথচ মামির সংসার এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার করতে হতো। আমি আসার পর থেকে কাজের মহিলাকেও ছাঁটাই করে দিয়ে হয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়তাম। সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়েছিল, চোখে মুখে পানি ছিটা দিয়ে তাড়াগড়ি করে উঠে দেখি মামির অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি নবাবের বেটি, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন। বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন তখন আমার গাড়ি এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেও বসে বসে আপনার অন্ন ধ্বংস করছি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরছি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা সেই মর্যাদাটুকুও আমি পাই না। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুড়ে খেতে পায়, মাস গেলে হাত খরচ টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ আমি নিজের লোক হয়েও এর কিছু পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি এটা আবার কম কিসের? আপনি ভুল যাবেন না, মামার যত সম্পত্তি জমি জমা এমনকি এই বাড়ি 1/3 আমার মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি। অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানাকড়িও আমি পাই না। সেই হিসাবে আমি আমারটাই খাচ্ছি, আপনার বা মামার কারো অন্যায় ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের উপর কথা বলতে না পারিস। এ কথা বলেই মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল কেন বা বাবা মায়ের সাথে আমার মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারিদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। ঠিক আছে ম্যাম। এখনও ম্যাম বলবি? আমি না হয় স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলি কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই শামিমার মতো আমার আরও একটা মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু, এই তো আমার লক্ষ্মী মেয়ে, এইবার চল তাড়াতাড়ি নামাজ পড়ে নে। আম্মু, বাসায় আর কেউ নামাজ পড়ে না? শামিমা পড়ে, আর বাকি 2জন তাদের নাকি এখনও নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটা বুঝে না মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকুও দেবে না আল্লাহ। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালোই মানুষের ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি। ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু, তুমি চিন্তা করো না তো, এই সব রান্নাবান্না করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবে মাত্র চুলায় পানি বসিয়েছি,
এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম, মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পেছনে ফিরতে দেখি সায়ান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই ইয়াশ আকবর সায়ানের বউ হওয়ার, তাই না? এই ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমার ধৈর্যর পরীক্ষা নিতে আসবেন না মিস্টার ইয়াশ আকবর সায়ান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এরকম সিগারেটের গরম ছেঁকা, কুন্তি গরম ছেঁকা খাওয়ার অভ্যাস আছে আমার। বাবা মা মারার মেয়ে কি না, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছেড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলেই গরম পানি সায়ানের বুকে ছুঁড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয় জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনো না। আপনি একটা দিলেন, আমি 10টা দিব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন ঠিক আমার থেকে ততটুকু সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সায়ান সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো আমার থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। তোকে তো আমি পরে দেখে নিব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ থেকে তোর কলিজা বড়েনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর শোকে মরে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখিকার কি বুঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, তা আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতার সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমে হাবুডুবু খেলেন। সায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছেন। এই যে আম্মু, তোমার চা। এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে তো চা ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো সাজতে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা এনেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতেই বলিষ্ঠ হাতে বাঁধনে আটকা পড়ে গেলাম। পেছনে ফিরতে দেখি